দ্য রুথলেস ডিজায়ার, লেখিকা শ্রাবণী ইয়াসমিন, পর্ব 28-এর প্রথমাংশ। গ্যাভিনের ললাটে চিন্তার সূক্ষ্ম ভাঁজ। হাতের ফোনটার দিকে সে বিমূঢ় দৃষ্টিতে তাকিয়ে আছে। বসের অদ্ভুত আজ্ঞাটি তার মগজে গোলকধাঁধা তৈরি করছে। এই রাতের বেলায় কেন তিনি নাগরদোলার আলো নিভানোর হুকুম দিলেন? তার কলুষিত মস্তিষ্ক মুহূর্তের জন্য কিছু অশালীন ভাবনার জাল বুনলেও সে দ্রুত মাথা ঝেড়ে ফেলল। না, বস অন্তত নাগরদোলার মতো উন্মুক্ত স্থানে তেমন কিছু করবেন না। গুমোট একটা শ্বাস ফেলে সে সুইচ বোর্ডের দিকে এগিয়ে গেল। কয়েক সেকেন্ডের ব্যবধানে পুরো মেলা প্রাঙ্গণের সেই নির্দিষ্ট কোণটি নিকষ অন্ধকারে ডুবে গেল। নাগরদোলার ঠিক সর্বোচ্চ শিখরে মাঝখানের খাঁচায় তখন এক অন্য পৃথিবী। হঠাৎ আলো নিভে যাওয়ায় নোভার ভেতরটা অজানা আশঙ্কায় কুঁকড়ে উঠল। অন্ধকারের ভয়ে সে নিজের অজান্তেই পাশে বসা এডেনের সুঠাম ইস্পাত কঠিন বুকের উপর লেপ্টে গেল। আজ বোধহয় পূর্ণিমা। মেঘমুক্ত আকাশের বুক চিরে চাঁদের রূপালি আভা ঠিকরে পড়ছে নোভার দুধে হালতা গায়ের রঙে। ওপর থেকে নিচের জগৎটা অদ্ভুতভাবে পরিষ্কার দেখা যাচ্ছে, অথচ নিচে দাঁড়িয়ে থাকা কারো সাধ্য নেই উপরের এই নিভৃত কোণটিতে কি ঘটছে তা আঁচ করার। এই মুহূর্তে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, তবে তুমি কাকে কাঠগড়ায় দাঁড় করাবে, নিজেকে নাকি এই পরিস্থিতিকে? এডেনের রাশভারী গম্ভীর কণ্ঠস্বর নিস্তব্ধ আকাশকে কাঁপিয়ে দিল। নোভা ধীরে ধীরে চোখ তুলে তাকালো। চাঁদের আলোয় এডেনের তীক্ষ্ণ চোয়াল আর সেই রহস্যময় দ্বিবর্ণের চোখ জোড়া যেন আজ আরো বেশি মায়াবী আর ভয়ঙ্কর দেখাচ্ছে। এডেনের গায়ে সেই তীব্র দামি পারফিউমের ঘ্রাণ নোভার স্নায়ুর উপর আছড়ে পড়ছে। দুর্ঘটনা বলতে সে ঠিক কি বোঝাতে চাইল তা ধরতে না পেরে নোভা একবার নিচে তাকালো। মাটি থেকে তারা এখন 100 ফুট উপরে। হঠাৎ কোনো সতর্কবার্তা ছাড়াই এডেন এক হ্যাঁচকা টানে নোভাকে নিজের উরুর উপর বসিয়ে নিল। নোভার প্রতিবাদ করার সুযোগটুকু কেড়ে নিয়ে সে তার মুখ বুজে দিল নোভার ঘাড়ের বাঁকানো ভাঁজে। সেখানে নিজে সুতীক্ষ্ণ নাক ঘষতে ঘষতে পৈশাসিক এক তৃপ্তিতে ফিসফিসিয়ে বলল, স্মেল লাইক মাইন। নাও ইউ আর 18, রাইট? নোভা ভয় আর শিহরণে চোখ দুটো খিচিয়ে বন্ধ করে নিল। নিজেকে একটু ছাড়িয়ে নিয়ে সে অস্ফুট স্বরে কিছু বলতে চাইল, কিন্তু এডেনের চোখের ধকধকানি তাকে থামিয়ে দিল। কিস মি বেইব। নোভা একটা শুকনো ঢোক গিলল। এই সংকীর্ণ খাঁচায় পালানোর কোনো পথ নেই। অনেক তো হলো লুকোচুরি, আর কতদিন সে নিজেকে এই ঝড়ের হাত থেকে বাঁচিয়ে রাখবে? নিজেকে কিছুটা সামলে নিয়ে সে এডেনের চোখের গভীরে চোখ রেখে পাল্টা প্রশ্ন ছুড়ল, এটা কি কোনো আদেশ নাকি অনুরোধ? এডেন তার ঠোঁটের খুব কাছে মুখ নিয়ে এসে তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলল, ইটস মাই অর্ডার সুইট হার্ট, জাস্ট কিস মি নাও। বেগ মি টু কিস ইউ। নোভার কণ্ঠে জেদ ঠিকরে পড়ল। এডেনের পাতলা ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি ফুটে উঠল। স্মৃতির পাতায় ধুলো জমে থাকা সেই দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠল। কলেজের প্রথম দিন নোভাকে ঠিক এই কথাটাই সে বলেছিল। ভাগ্যের কি পরিহাস, আজ তার নিজের স্ত্রী তাকে তার সেই পুরনো বান ফিরিয়ে দিচ্ছে। যদি অনুরোধ না করি তাহলে প্রাপ্যটুকু মিলবে না। নোভা বেশ দমে না গিয়ে উত্তর দিল, কিসমি বেইব। এবার এডেনের স্বরে এক ধরনের কৃত্রিম কাতরতা, যা শুনে মনে হয় সে বুঝি সত্যি হার মানছে। নোভা তবুও অনড়। সে ভ্রু নাচিয়ে বলল, অনুরোধের সাথে একটা প্লিজ শব্দ জুড়ে দিতে হবে। এডেনের চোয়াল শক্ত হয়ে এলো। সে কাটকাট গলায় জবাব দিল, কাউকে কিস বলাটা আমার ব্যক্তিত্বের অভিধানে নেই। আমি ওসব বলতে পারি না। তাহলে প্লিজ বলবেন না? না। এডেন এবার নোভাকে এক অমোক আকর্ষণে নিজের আরো কাছে টেনে আনলো। তার তপ্ত নিঃশ্বাস নোভার কানে আছড়ে পড়ছে। তোমার কাছে আবদার করার প্রয়োজন নেই আমার। আমি নিজেই নিজের পাওনা বুঝে নিতে জানি। তুমি নিজে দেবে নাকি আমি স্টার্ট করব? এডেনের নিজস্ব স্টাইল মানেই এক বিধ্বংসী ঝড়, যা সামলানোর শক্তি নোভার নেই। সে আতঙ্কিত হয়ে তড়িঘড়ি বলে উঠল, না না, আমি দিচ্ছি। নোভা কাঁপা কাঁপা হাতে এডেনের চোখের ওপর নিজের তালু রাখলো, যেন সেই সম্মোহনী চাহনি থেকে নিজেকে আড়াল করতে চায়। এরপর অতি সন্তর্পণে তার ঠোঁট আলতো একটা ছোঁয়া দিয়ে দ্রুত সরে যেতে চাইল। এডেনের কণ্ঠে গভীর হতাশা ফুটে উঠল, ব্যাস শেষ? নোভা মাথা নেড়ে সম্মতি জানালো। এডেন একটা দীর্ঘশ্বাস ফেলে ফোঁস করে বাতাস ছাড়লো। তোমার ঠোঁট দুটো শুকনো রয়ে গেল, আমারটাও। কিস করার পর যদি ঠোঁটই না ভিজলো, তবে তাকে তো আর কিস বলা যায় না। লেট মি শো ইউ হাউ টু কিস। কথা শেষ করার অবকাশটুকু সে দিল না। ক্ষুধার্ত বাঘের মতো এডেন ঝাঁপিয়ে পড়ল নোভার নরম ঠোঁট দুটোর ওপর।
তার প্রতিটি স্পর্শে ছিল এক আদিম হিংস্রতা, যেন সহস্র বছরের তৃষ্ণা আজ মেটাতে চাইছে। এইডেনের হাতের ছোঁয়াগুলো ক্রমশ অবিন্যস্ত আর বেপরোয়া হয়ে উঠতে লাগলো। সেই গভীর আর রুদ্র স্পর্শগুলো সামলাতে গিয়ে নোভার ছোট দেহটা বারবার শিউরে উঠছিল। পরনের জ্যাকেটটা যখন নিচে পড়ে গেল, চাঁদের রূপালি আলোয় উন্মুক্ত হলো নোভার ব্যাকলেস পোশাকের নিচে ধবধবে ফর্সা পিঠ। সেই দৃশ্য দেখে এডেন যেন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। তার ঠোঁটগুলো এখন নোভার পিঠের প্রতিটি ভাঁজে অজস্র চিহ্ন এঁকে দিতে ব্যস্ত। নোভা সম্পূর্ণ অবশ হয়ে পড়ছিল। সে অনুভব করল এডেন প্রতিটি চুম্বনের সাথে সাথে পাগলের মতো বিড়বিড় করে বলছে, লাভ ইউ, আই জাস্ট লাভ ইউ। সেই গভীর অনুরাগ কখন যে দংশনের রূপ নিল নোভা টেরও পেল না। তার কোমল শরীরে এডেনের দাঁতের চিহ্নগুলো ক্ষতের মতো ফুটে উঠেছে। যন্ত্রণায় আর অস্ফুট আবেগে নোভার চোখের কোণ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল, যা পূর্ণিমার আলোয় হীরের মতো চিকচিক করছিল। এডেন তার বৃদ্ধাঙ্গুলি দিয়ে সেই অশ্রু মুছে দিয়ে নোভার গালের খুব কাছে এসে হিসিয়ে বলল, ডোন্ট ক্রাই বেব, আই নো ইট হার্টস, বাট ইটস এ সুইট পেইন, জাস্ট ফিল দ্যাট। খুব বেশি ব্যথা লাগলে আমার কাঠটা কামড়ে ধরতে পারো। নোভা যন্ত্রণায় নীল হয়ে আসছিল, চিৎকার করতে চেয়েও পারছে না। গলার স্বর যেন কোথাও আটকে গেছে। সে সর্বশক্তি দিয়ে এডেনের কাঁধ নিচের দাঁত দিয়ে কামড়ে ধরল। স্থানটি রক্তাক্ত হয়ে উঠল নিমেষেই। কিন্তু এডেনের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে তখন বাইরের জগতে সবকিছু ভুলে নোভার অস্তিত্বের গভীরে হারিয়ে যেতে মত্ত। এই নির্জন আকাশের নিচে নাগরদোলার সেই ছোট্ট খাঁচায় সে তখন নোভাকে সর্বাত্মকভাবে নিজের করে নিতে ব্যস্ত। রাতের নিস্তব্ধতা চিরে তখন কেবল দূরে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। পার্কের গেটের ঠিক বাইরে অন্ধকার গলিপথে নিজেদের কালো এসইউভি গাড়ির বনেটে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে গ্যাভিন আর অলিভার। দুজনের হাতে সিগারেটের আগুন আগ্নেয়গিরির লাভার মতো দাউ দাউ করে জ্বলছে মাঝে সাঝে, আর নাক মুখ দিয়ে নির্গত নীলচে ধোয়া রাতের কুয়াশায় মিশে একাকার হয়ে যাচ্ছে। হঠাৎ গ্যাভিনের চোখ আটকে গেল অনেক উঁচুতে। পার্কের আকাশ ছোঁয়া সীমানা প্রাচীর ভেদ করে আকাশের বুকে কালো কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে বিশাল নাগরদোলাটি। কিন্তু অদ্ভুত এক দৃশ্য দেখে গ্যাভিনের ভ্রু কুঁচকে এলো। চোখের মনি বিস্ময়ে স্থির হয়ে গেল। পুরো নাগরদোলাটা যেন এক মৃত দানবের মতো নিথর হয়ে আছে, অথচ ঠিক তার মগজ বরাবর উপরের একটি খাঁচা উন্মত্তের মতো দুলছে। মনে হচ্ছে ওপরের ওই ছোট্ট কুঠুরিতে যেন কোনো প্রবল সামুদ্রিক ঝড় আছড়ে পড়েছে। বিস্ময় সামলাতে না পেরে গ্যাভিন হাতের অর্ধেক খাওয়া সিগারেটটা ছুঁড়ে ফেলে দিয়ে অলিভারকে এক জবরদস্ত ধাক্কা দিল। আঙুল উঁচিয়ে সেই কম্পমান খাঁচাটির দিকে ইশারা করে রুদ্ধশ্বাসে বলে উঠল, অলিভার, নাগরদোলার এই খাঁচাটা এত জোরে নড়ছে কেন? বস কি ম্যাডামের সাথে রেসলিং করছে? নাগরদোলার লাইটটা জ্বালাতো দেখি হঠাৎ এত কাঁপছে কেন? অলিভার নির্লিপ্ত ভঙ্গিতে একবার সেই দোদুল্যমান খাঁচাটির দিকে তাকালো, তারপর খুব ধীর লয়ে চোখ সরিয়ে নিয়ে সপাটে একটা চাটি বসিয়ে দিল গ্যাভিনের মাথায়। বিরক্তি আর তাচ্ছিল্য মেশানো গলায় বলল, তুই কি চিরকাল একটা আস্ত বলদি রয়ে যাবি? গ্যাভিন মাথায় হাত বুলিয়ে আহত চোখে তাকিয়ে রইল। কেন, আমি আবার কি করলাম? দুটো প্রাপ্তবয়স্ক মানুষ এই নির্জনে একান্তে থাকলে যা হয়, সেখানে ঠিক সেটাই হচ্ছে। এই সাধারণ কাণ্ডজ্ঞানটুকু তোর ঘিলুতে কেন ঢোকে না রে? অলিভার ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে আবার বলল, তোর নাম গ্যাভিন না হয়ে গবেট হওয়া উচিত ছিল। গ্যাভিন মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। মগজের অলিগলিতে অলিভারের কথাগুলো বিশ্লেষণ করতে করতে তার কপালে চিন্তার ভাঁজ আরও গভীর হলো। বেশ কিছুক্ষণ পর সে বিড়বিড় করে আবার বলল, কিন্তু দোলনাটা তো যদি এভাবে দুলতে দুলতে হুট করে ভেঙে পড়ে, আর বস ওটুকু খাঁচার ভেতর ঘোর অন্ধকারের মধ্যে এই কাজ কিভাবে ম্যানেজ করছেন? আমি তো তাই ভাবছি। অলিভার এবার আর ধৈর্য রাখতে পারল না। গ্যাভিনের জামার কলার মুচড়ে ধরে হিড়হিড় করে অন্যদিকে টেনে নিয়ে যেতে যেতে দাঁতে দাঁত চেপে বলল, শালা, তুই তোর এই দুশ্চরিত্রা চোখ দুটো সামলাতো। বস কিভাবে কি করছেন সেটা বসের মেধা আর স্টামিনা, তোর সেখানে উকিঝুঁকি দেওয়ার দরকার নেই। চল এখান থেকে। পাহাড়ি আঁকাবাঁকা নির্জন পথ চিরে বাতাসের বুক চিরে তীব্র গতিতে ছুটে চলেছে একটি মিশমিশে কালো রঙের স্পোর্টস বাইক। চারিদিকে পাইনা দেবদারুর অরণ্য। সেখানে ধুলাবালির আলো ম্লান হয়ে আসছে। বাইকারের পরনে ঘুটঘুটে কালো পোশাক, মাথায় হেলমেট। শুধুমাত্র একজোড়া তীক্ষ্ণ শীতল চোখ দেখা যাচ্ছে। গতিবেগের সাথে পাল্লা দিয়ে বাইকারের বাম হাতের ব্যান্ডেজ করা ক্ষতটা বোধহয় চিনচিন করে জানান দিচ্ছে নিজের অস্তিত্ব।
কিন্তু সেদিকে তার ভ্রুক্ষেপ নেই। সে যেন এক অশান্ত আত্মা, যা কেবল গন্তব্যের দিকে ধাবমান। হঠাৎ এক বুকফাটা আর্তনাদে পাহাড়ের স্তব্ধতা ভেঙে খান খান হয়ে গেল। একটি মেয়ের গগনবিদারী চিৎকার কানে আসতেই বাইকার সজোরে ব্রেক কষল। টায়ারের সাথে পিচঢালা রাস্তার ঘর্ষণে এক অদ্ভুত কর্কশ শব্দ প্রতিধ্বনিত হলো উপত্যকায়। বাইক থামিয়ে সে থমকে দাঁড়ালো। হেলমেটের ভেতর থেকে তার সন্ধানী চোখ জোড়া এদিক ওদিক ঘুরে। চারপাশ জনমানবহীন, মাইলের পর মাইল আদিম অরণ্য ছাড়া আর কিছুরই অস্তিত্ব নেই। তবে এই হাহাকার কোথা থেকে এলো? ভ্রম নয়তো। ইঞ্জিনটা ফের গর্জে ওঠার উপক্রম করতেই বাইকার লুকিং গ্লাসে থমকে গেল। গ্লাসের ছোট আয়নায় ধরা পড়ল এক অকল্পনীয় দৃশ্য। কুয়াশাচ্ছন্ন পাহাড়ি পথ ধরে একটি মেয়ে উন্মাদের মতো ছুটে আসছে। তার আলোলায়িত চুল আর ছিন্নভিন্ন বেশবাস বলে দিচ্ছে সে কোনো এক বিভীষিকা থেকে পালিয়ে আসছে। বাইকারের কপালে চিন্তার সূক্ষ্মরেখা ফুটে উঠল। মেয়েটি যখন বাইকের সামনে এসে পৌঁছালো তখন সে শ্বাসকষ্টে প্রায় নীল হয়ে গেছে। আতঙ্কে তার কণ্ঠস্বর বুঝে আসছে। হঠাৎ সে কান্নায় ভেঙে পড়ল। প্রতিটি হিসকির সাথেই তার ভেতরকার হাহাকার বেরিয়ে আসছে। অবশ হয়ে আসা শরীর নিয়ে সে কোনো মতে আর্তনাদ করে উঠল, আমাকে বাঁচান প্লিজ, ওরা আমাকে মেরে ফেলবে, আমাকে শেষ করে দেবে। মেয়েটার চোখের পাতা ভারী হয়ে আসছে। যন্ত্রণায় আর ক্লান্তিতে যে কোনো মুহূর্তে সে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়বে। বাইকার মুহূর্তের মধ্যে পরিস্থিতিটা মগজে সাজিয়ে নিল। এই পাহাড়ি অরণ্যে ওত পেতে থাকা অন্ধকার জগতের নেশাখোর নরপশুদের কথা তার অজানা নয়। অসহায় মেয়েদের শিকার বানিয়ে পাহাড়ের খাদে ছুঁড়ে ফেলা এদের নিত্যদিনের খেলা। নিজের ভেতরকার নির্লিপ্ততাকে ঝেড়ে ফেলে ছেলেটি অত্যন্ত শান্ত কিন্তু ধীর ভঙ্গিতে তার অতিরিক্ত হেলমেটটি মেয়েটির দিকে বাড়িয়ে দিল। গলার স্বরে এক অদ্ভুত অভয়বাণী মিশিয়ে সে বলল, আমি স্পন্দন, সামনেই পাহাড়ের ঢালে দাদুর বাংলোতে থাকি। এই হেলমেটটা পরে উঠে বসুন, ভয় নেই, আপনি এখন নিরাপদ।